নমস্কার বন্ধুরা। থার্ড আই চক্র বা আজ্ঞাচক্র হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত হওয়ার এক রহস্যপূর্ণ প্রবেশদ্বার। এর দ্বারা সাধক নিজের সাবকনসিয়াস মাইন্ডের সাথে জড়িয়ে ব্রহ্মাণ্ডকে আকৃষ্ট করতে পারে। আর এই সাবকনসিয়াস মাইন্ডের সব সময় এক সূত্রের ডিভাইন এনার্জির সাথে যোগাযোগ করতে সাহায্য করে। তাই আজ আমরা জানব যে কোনো সাধকের যদি থার্ড আই অ্যাক্টিভেট হওয়া আরম্ভ হয়ে যায় তো তখন তার সাথে কি কি ঘটে থাকে আর সে সাধক কেমন অনুভব করে থাকে। তবে এগোনোর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রইল যে আজকের বিষয়টি যদি আপনাদের ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ। বন্ধুরা, এই পৃথিবীতে যা কিছু অদ্ভুত রহস্যযুক্ত ও লুকোনো বিষয়গুলি রয়েছে, যাকে আমরা খোলা চোখে সাধারণত দেখতে পারি না, সেই সব গুপ্ত বিষয়কে এক সাধক যার থার্ড আই অ্যাক্টিভেট হতে চলেছে সে তার আজ্ঞাচক্র দ্বারা বুঝতে পারে ও দেখতেও পারে। তার সাথে সাথে অনেক বিষয়কেও সে ফিলও করতে পারে। সাধারণত আধ্যাত্মিক পথে ঈশ্বর দর্শন করার জন্যে যে দৃষ্টির প্রয়োজনের কথা বলা হয়, তো এই হচ্ছে সেই দিব্য দৃষ্টি যাকে আজ্ঞাচক্র বা থার্ড আই পাওয়ার বলা হয়। থার্ড আই কেন বলা হয়? এই জন্যে, কেননা আমরা যে সাধারণত দুটো চোখ দিয়ে যা কিছু দেখতে পাচ্ছি ঠিক সেই রকম থার্ড আইও কাজ করে। তাহলে ভেবে দেখুন, আমাদের কাছে দুটি চোখ আছে, কত পাওয়ারফুল, যাতে আমরা সব কিছু দেখছি। আর যদি আর একটা তৃতীয় নেত্র যদি খুলে যায় কারো, তাহলে সেটা আরও কত পাওয়ারফুল হয়ে যাবে। টোটাল তিনটে চোখ দিয়ে তাহলে মানুষ কত কিছু দেখতে পারবে। আর এই তৃতীয় নেত্র হচ্ছে একটি বিশেষ প্রকারের ক্ষমতা সম্পন্ন নেত্র, যেটা সাধারণত গুপ্ত জিনিস, রহস্যময় জিনিস, অজানা জিনিসকে দেখতে পায় ও তার দ্বারা অনেক কিছু অনুভবও করে থাকে। এখন মনে এই প্রশ্ন ওঠে যে সত্যি কি কোনো মানুষের বা সাধকের আজ্ঞাচক্র পুরোপুরি অ্যাক্টিভেট হয় বা হতে পারে? আর যদি হয়ে যায় তো তার কি কি সিমটম দেখতে পাওয়া যায়? বন্ধুরা, সাধারণত এটাই মনে করা হয় যে থার্ড আই অ্যাক্টিভেট হওয়া অতি সহজ, কিন্তু যত সহজ মনে করা হয় তত কিন্তু সহজ নয়। এর জন্য দক্ষ ও যোগ্য গুরুর প্রয়োজন হয়ে থাকে, যে নিজের শিষ্যকে দেখেই বুঝে যাবে যে এর মধ্যে থার্ড আই অ্যাক্টিভেট হলে যে হাই এনার্জি ফ্লো করবে তাকে সহ্য করবার, অ্যাবজর্ব করবার ক্ষমতা এর মধ্যে রয়েছে কি নেই। যদি সেই ক্ষমতা সেই শিষ্যের মধ্যে থাকে আর এটা যদি গুরু বুঝতে পেরে যান, তো তবেই সেই শিষ্যকে গুরু আজ্ঞাচক্র অ্যাক্টিভেট করতে সাহায্য করে থাকেন। কিন্তু কথা হচ্ছে, গুরুও সেরকম উচ্চ স্তরের ও শ্রেষ্ঠ হওয়া দরকার। বর্তমান আমাদের দেশে কিছু এমন মহান ও সিদ্ধ গুরুরা রয়েছেন যারা নিজের শিষ্যের কপালে নিজের আঙুলের স্পর্শ করে তার থার্ড আই অ্যাক্টিভেট করে দিতে পারেন। সেখানে শিষ্যকে নিজের থার্ড আই অ্যাক্টিভেট করার জন্য খুব একটা ধ্যান, প্রাণায়াম, যোগ ইত্যাদির প্রয়োজন হয় না। তার উপরে গুরুর বিশেষ কৃপা থাকে। কিন্তু এই গ্রেট গুরুদের পাওয়া অনেক কঠিন। এবার আমরা জানব যে আসলে এই অ্যাক্টিভেট হওয়া মানেটা কি। তার মানে হচ্ছে সেই চক্র বিশেষকে পরিষ্কার করে জাগিয়ে তোলা। কেননা চক্রকে জাগৃত করা অর্থাৎ সাধকের দেহে পাওয়ারফুল অবজেক্টকে স্থাপিত করা। তাই এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে সাধক কতটা এই পাওয়ারকে আত্মসাৎ করতে পারছে। যদি তার গ্রহণ করবার ক্ষমতা না থাকে তো সাধকের শরীরের ও ব্রেনের প্রচুর ক্ষতিও হতে পারে। শরীর মূর্ছিত হতে পারে আর মস্তিষ্ক বিক্ষিপ্তও হতে পারে। তাই যোগ্য গুরু অলওয়েজ নিজের শিষ্যের ও সাধকের ভালো করে টেস্ট নিয়ে থাকেন। আমি যা অবজার্ভ করেছি যে ম্যাক্সিমাম গুরুরা মানা করে দেন। এবার আসুন আমরা দেখে নেব যে থার্ড আই অ্যাক্টিভেট হলে তার কী রিয়াকশন হয় আর তার সিমটম কী থাকে। নাম্বার 1, আজ্ঞাচক্র জাগৃত হওয়ার সময় মাথা ও তালুতে প্রচণ্ড ব্যথা হয়। অ্যাকচুয়ালি আজ্ঞাচক্র হচ্ছে এমন একটি সিক্সথ পয়েন্ট এনার্জি যে অতি মহত্বপূর্ণ।
কেননা এর থ্রু সাধক ব্রহ্মাণ্ডের সাথে কানেক্ট করতে পারে। এই সিমটমের মানে হচ্ছে এই যে থার্ড আইতে এনার্জি ভালোভাবে কাজ করছে আর থার্ড আই অ্যাক্টিভেট হতে চলেছে। নাম্বার টু, সাধকের চোখের দুটি আইব্রোর মাঝে এক বিশেষ প্রকারের দপ দপ হতে থাকে। এটা কারো একটু থেমে থেমে হয়, কারো এক নাগাড়ে হয়, কারো 2-3 দিন হয়, আর কারো প্রায় হতেই থাকে। এটা এক প্রকারের সেন্সেশন। এর মানে হচ্ছে যে থার্ড আইতে এনার্জি ফ্লো হওয়া আরম্ভ হয়ে গেছে আর থার্ড আই অ্যাক্টিভ হতে চলেছে। নাম্বার থ্রি, থার্ড আই অ্যাক্টিভেট হওয়া আরম্ভ হলে ইনটিউশন পাওয়ার বেড়ে যায়। কোনো মানুষকে দেখে তার বিষয়ে বুঝে যাওয়া সহজ হয়ে যায়। এটা একটি বিশেষ ক্ষমতা যে সাধকের মধ্যে উৎপন্ন হয়ে গিয়ে থাকে। নাম্বার ফোর, সাধকের মনে টেলিপ্যাথি খুব ভালোভাবে কাজ করা আরম্ভ করে দেয়। টেলিপ্যাথি এমন একটি বিশেষ ক্ষমতা যে সাধক যা চাইবে প্রায় তা হয়ে যায়। যদি কারো মনে কোনো ভাবনাকেও সে দিতে চায়, পুরে দিতে চায়, তো সেটাও হয়ে যায়। কাউকে যদি সে স্মরণ করে তো তার সাথে কন্ট্যাক্টও হয়ে যায়। কাউকে যদি ডাকতে চায় তো সে নিজের মনের থ্রু তাকে ডেকেও নিতে পারে। তো এইরকম বিভিন্ন কাজ আছে যেগুলো কি টেলিপ্যাথির থ্রু হতে পারে। আমি শর্টকাটে আপনাদেরকে এই কয়েকটা ছোট ছোট সিমটম বলে দিলাম, কিন্তু এটা একটা খুব বড় বিষয়। আর যখন কারো থার্ড আই অ্যাক্টিভেট হওয়া আরম্ভ হয় তো টেলিপ্যাথি খুব ভালোভাবে কাজ করে থাকে। নাম্বার ফাইভ, একটা কথা মেনে অনেক আশ্চর্য লাগবে যে যখন মূলাধার থেকে এনার্জি ক্রমশ উপরের দিকে ওঠা আরম্ভ করে আর তারপরে সে গিয়ে আজ্ঞা চক্রে পৌঁছানো আরম্ভ করে, তো তখন সাধক এই ভৌতিক দুনিয়া থেকে নিজেকে দূরে রাখা পছন্দ করে। তার কাছে নেম ফেম অ্যান্ড ম্যাটেরিয়ালিস্টিক ব্যাপার স্যাপার কোনো মানে রাখে না। এই সবকে সে অ্যাভয়েড করে। তার মনে বৈরাগ্য ভাব জাগে, সে আধ্যাত্মিক বিষয়ে ডুবে থাকতে চায়। এসব তো হলো সাধকের থার্ড আই অ্যাক্টিভ হওয়ার সিমটম। কিন্তু সত্যি কি কারো পুরোপুরি থার্ড আই অ্যাক্টিভেট হয়ে যায়? হ্যাঁ, হয়েও যায়, কিন্তু তার একটা প্রসেস আছে যেটা গুরু নিজের সামনে শিষ্যকে রেখে করিয়ে থাকেন। অর্থাৎ গুরুর তত্ত্বাবধানে এসব কাজগুলো হয়ে থাকে। গুরু থার্ড আই অ্যাক্টিভেট করে দেওয়ার পরে সেই পাওয়ারটাকে তাড়াতাড়ি আবার নিচের দিকে নিয়ে আসেন। কেননা পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে গেলে সে সাধক সেই শক্তিকে, সেই পাওয়ারকে, সেই এনার্জিকে চিরদিনের জন্যে সহ্য করে রাখতে পারবে না। এটা এক প্রকারের ফোর্স হয় যাকে সামলানো ভীষণ মুশকিল হয়। তাই এই ক্ষমতাটাকে নিচে নামিয়ে আনতে হয় আর একটা সেন্টার পয়েন্টে স্থাপিত করে রেখে দিতে হয়। তারপরে সাধক যেমনি নর্মাল প্র্যাকটিস করে সেইভাবে সে করবে। এগুলো সব গুরু শিখিয়ে দিয়ে থাকেন যাতে আর শিষ্যের কোনো ক্ষতিও হয় না আর তার আধ্যাত্মিক বিষয়গুলো ঠিক থাকে, তার থার্ড আই অ্যাক্টিভেট হয়ে যায়, তবে কন্ট্রোলে থাকে। কেননা পুরোপুরি থার্ড আই অ্যাক্টিভেট হয়ে গেলে তাকে যদি তাড়াতাড়ি আবার আস্তে করে নিচে না নামিয়ে আনা হয় তো ভেতরে অনেকগুলো সেলস ফেটে যেতে পারে আর সেটা একটা ক্ষতিকারক বিষয় হয়। এই জন্যে সবসময় ভালো গুরুর কাছে, সিদ্ধ গুরুর কাছে এসব ক্রিয়া শিক্ষা দরকার, যে নিজেও করেছে, তার অভিজ্ঞতা আছে, আর শিষ্যকে দেখেই যাতে চিনে যায় যে হ্যাঁ, এরও থার্ড আই অ্যাক্টিভেট হতে পারে, তবে কি সেই গুরু শিষ্যদের থার্ড আই অ্যাক্টিভেট করে থাকেন। তো এই যে আমি 5টি সিমটম বললাম যে থার্ড আই যখন অ্যাক্টিভেট হওয়া শুরু করে তো তখন এক সাধক কি কি এক্সপিরিয়েন্স করে থাকে। যদি কোনো সাধকের সাথে এই ধরনের অনুভব হয়ে থাকে তো নিশ্চয়ই তাকে বোঝা দরকার যে সে গত জন্মেও আধ্যাত্মিক পথের মানুষ ছিলেন, বা এই জন্মে বছর বছর ধরে আধ্যাত্মিক প্র্যাকটিস ক্রমশ তিনি করে আসছেন, তবে কি এই ধরনের কাজগুলো ফলীভূত হয়ে থাকে। আর অবশ্যই সাধকের গুরু অত্যন্ত জ্ঞানী ও বিদ্বান হয়ে থাকেন। বন্ধুরা, আশা করব আজকে যে আমি থার্ড আই অ্যাক্টিভেট কিভাবে হয়
তার সিমটম কী হয় এবং পুরোপুরি কি থার্ড আই কখনো অ্যাক্টিভেট হতে পারে? আর যদি অ্যাক্টিভেট হয়েও যায়, তো গুরু কিভাবে তাকে কন্ট্রোল করে সেই ক্ষমতাটাকে আবার ব্যালেন্স অবস্থাতে নিয়ে আসেন, এই বিষয়ে আমি জানালাম। এটা একটা খুব বৃহৎ বিষয়। দক্ষ গুরুরা কখনো চান না যে এই বিদ্যার, এই ক্ষমতার মিসইউজ হোক। তাই বহু বছর এসব জিনিস লুকোনো ছিল। আর বর্তমান সময়তে সেই রকম সিদ্ধ গুরুদের পাওয়াও যায় না। তবুও আমি এখানে কিছু রহস্যময় কথাগুলো জানিয়ে দিলাম। আশা করব নিশ্চয়ই আপনাদেরকে এই বিষয়টি ভালো লেগেছে। আমি আবার আসবো কিছু নতুন বিষয় নিয়ে। তাহলে আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।